এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখেন। ফর এক্সাম্পল, ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এখানে আপনি বলতে পারেন যে ইয়েস, আমি তাকে চিনি। আর আপনি যদি তাকে না চিনে থাকেন, আপনি বলতে পারেন নো। তাহলে দেখেন এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। এগুলা কিন্তু আমাদের স্পোকেন, দেখেন আমাদের আজকে শীট বা আমাদের ক্লাসটা কিসের উপরে? স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে দেখেন অনেক ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আমরা এখানে দেখতে পাবো। আমরা যখন আহ বাজারে যাই, কোনো জিনিস ক্রয় করি, তখন আমরা দাম জিজ্ঞাসা করি। দেখেন দাম জিজ্ঞাসা করার জন্য আমরা কি বলতে পারি? তখন আমরা দোকানীকে প্রশ্ন করব হাউ মাস, অর্থাৎ কত দাম। খুব ভালোভাবে দেখবেন কিভাবে বলবো, হাউ মাস, দাম কত। তারপর দেখেন দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন হাউ মাস, দাম কত, এটার দাম কত। দেখেন আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে রুলগুলো শিখাবো, এইটা আমার ক্লাসের সঙ্গে সঙ্গে পরের দিনই আপনি এই রুলগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিবেন, নিজের জীবনের সঙ্গে প্রয়োগ করবেন। কিভাবে? আমরা প্রত্যেক দিন দোকানে যাই, কেনাকাটা করি। তো আপনি দোকানে গিয়ে শপকিপারের কাছে আগামীকাল যখন দোকানে যাবেন কোনো জিনিস কেনার পরে, হয়তো যদি আপনি ইংরেজিতে বলতে সংকোচ বোধ করেন, আপনি সরাসরি তার কাছে না বলে মনে মনে বলবেন যে হাউ মাস, দাম কত। আমরা যারা ফরেন কান্ট্রি থেকে আমার ক্লাস যারা করেন, ইউএসএ, ইউকে, সাইপ্রাস, হংকং, বিভিন্ন দেশ থেকে, তো দেখেন তারা প্রবাসী, আমাদের বাংলাদেশ থেকে গিয়েছে, অনেকে আইএলটিএস করে যায়, অনেকে ফ্যামিলি ভিসায় বিভিন্ন ভাবে যায়। এখন গিয়ে ওখানে অনেক ঝামেলায় পড়তে হয়, বিশেষ করে যারা যেসব দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সেই সব দেশে যারা যায়, তখন তারা কিন্তু আমাদের খোঁজে যে এই টিচার গুলো যারা বাংলা এবং ইংলিশ পড়ায়, অর্থাৎ বাঙালি টিচার, তারা কিন্তু আমাদের ব্যাচে পড়ে থাকে। অনেকেই এখানে আছেন অলরেডি এই মুহূর্তে। তো এই ইংলিশ গুলা যদি আমরা জানি, তাদের কিন্তু এটা কোটি টাকা মূল্যের সমান দাম হবে। যেমন আপনি একটা দ্রব্য ক্রয় করে বলতে পারেন হোয়াট ইজ দ্য প্রাইস, দাম কত, এটার দাম কত, কি হবে, হাউ মাস ইজ ইট। মুখস্থ করে নেই কথাগুলো, খুবই কাজে দিবে, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন। হাউ মাস ইজ ইট, এটার দাম কত, ওটার দাম কত। আপনি দোকানদারকে একটি দ্রব্য আঙুল দিয়ে দেখিয়ে বলছেন যে ভাইয়া ওইটার দাম কত, কিভাবে বলবেন? হাউ মাস ইজ দ্যাট। দেখেন এখানে দ্যাট, দিস মানে হচ্ছে এইটি, আর দ্যাট মানে হচ্ছে ওইটি। হাউ মাস ইজ দ্যাট, ওটার দাম কত, এগুলোর দাম কত। হাউ মাস আর, হাউ মাস আর দিজ, দেখছেন, হাউ মাস আর দিজ, এগুলার দাম কত, ওগুলার দাম কত, হাউ মাস আর দোজ। এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি, আমরা কিন্তু বাজারে গিয়ে এই শব্দগুলো অনায়াসে বলতে পারবো, আমাদের কেনাকাটা করতে কোনো সমস্যা হবে না। আপনি যদি দোকানদার ইংরেজ হয়, সে যদি বাংলা ভাষা না বোঝে, আপনি এই শব্দগুলো ব্যবহার করবেন। তো এটা দেখানোর আগে আমি এই ক্লাসটা আরেকটু কন্ডাক্ট করি। দেখেন এখানে বললাম যে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে ইয়েস নো। আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আমরা কোনো কোশ্চেন করব, তখন ইনফরমেশন আসবে, তথ্য দিতে হবে। দেখেন এখানে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে, ডু ইউ নো হিম, কি দ্বারা আমি প্রশ্ন করেছি? অক্সিলারি ভার্ব রয়েছে ডু, তুমি কি তাকে চেনো? এখানে সে কি বলল? ইয়েস, এক বাক্যে সেরে দিল। ডু ইউ লাইক অ্যাপল, তুমি কি আপেল পছন্দ করো? আমি বললাম নো, কি বললাম দেখেন, নো। অর্থাৎ মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে ইয়েস নো। এইবার আমরা একটু দেখি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে কিভাবে ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হয়, কিভাবে ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হয়। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি কি লিখেছি, একটা ডাব্লিউএইচ দিয়ে আমি প্রশ্ন করেছি, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করেছি, হোয়ার আর ইউ ফ্রম। খুব ভালোভাবে দেখবেন, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথার, এটা উত্তরটা কি আসবে? আই এম ফ্রম রাজশাহী, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম খুলনা। যার যার হোম টাউন বা যার যার বার্থ প্লেসের নাম বলতে হবে। এখানে হোয়ারটা কি, হোয়ার হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। হোয়ারটা কি হলো? ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ যদি থাকে, এইটা দিয়ে কোনো প্রশ্ন করা হয়, সেখানে ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হয়। আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, অর্থাৎ শুধুমাত্র অক্সিলারি ভার্ব, এই জায়গাটা দেখেন, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, তখন ইয়েস নো দিয়ে উত্তর দিতে হয়। আমি এই যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? দুইটা বিষয় কি সবাই ক্লিয়ার? জি 91। স্যার। এই বিষয়গুলো একটু দেখে যান।
প্রশ্ন করতে পারবেন। আমরা অনেক জানি, আমরা অনেকেই আছি এখানে, গ্রামার অনেক জানি, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? আপনি যদি প্রশ্ন না করতে পারেন, তাহলে উত্তর তো আশা করা যাবেই না। আগে কি করতে হবে? আগে আমাকে প্রশ্ন করা শিখতে হবে। তো আজকের ক্লাসটার মাধ্যমে আমরা কিন্তু প্রশ্ন করা শিখতে পারবো। নেক্সট, এই লেসনটি আমাদের এজন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা কোয়েশ্চেন করলে অ্যান্সার দিতে পারি, কিন্তু কোয়েশ্চেন করতে পারি না। এই জায়গাটা দেখেন, এটা মনে মনে একটু ভেবে দেখেন, আমি যে কথাটা বললাম, আমার মনে হয় প্রত্যেকের জন্য এই কথাটা খুবই দরকারি। আমরা কোয়েশ্চেন করলে অ্যান্সার দিতে পারি, কেউ আপনাকে প্রশ্ন করলো, আপনি উত্তরটা দিতে পারেন, কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারি না। ডাব্লিউএইচ ওয়ার্ড উইথ মিনিং, দেখেন কি হবে ডাব্লিউএইচ ওয়ার্ড উইথ মিনিং। কোশ্চেন করতে গেলে মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড প্রয়োজন হয়, ডাব্লিউ এবং এইচ। দেখেন, হট শব্দের অর্থ হচ্ছে কি? বিষয়বস্তু বা ঘটনা জানতে চাইলে তখন হট ব্যবহার করতে হয়। হট মানে কি আমরা সবাই জানি। হট টাইম, এইটার অর্থ হচ্ছে কখন। মনে রাখবেন, হট টাইম হচ্ছে কখন। হট ডে, কি বার। হট কালার, কোন রং। এবার দেখেন হোয়াই, হোয়াই মানে কি বলেন তো? হোয়াই মানে হচ্ছে কেন। হু, হু শব্দের অর্থ হচ্ছে কারা। ফায়ার কোথায়। হোয়েন কখন। হুইজ কোনটি। হুইজ ডে কি বার। আপনি যদি বলেন যে আপনি কি বারে জন্মগ্রহণ করেছিলেন, এটা কিভাবে বলবেন? হুইজ ডে ডিড ইউ বর্ন। দেখেন, আপনি কি বারে জন্মগ্রহণ করেছিলেন। তো আপনি জন্মগ্রহণ করা ইংরেজি জানেন, তারপর টেন্সটাও আপনি বুঝতে পারলেন, কিন্তু কি বারে এইটা যদি আপনি না পারেন, তাহলে তো প্রশ্ন করা যাবে না। হুইচ অন, কোনটি। হুইচ টাইপ অফ, কোন ধরনের। হুম, হুম শব্দের অর্থ কি, কাকে। হাউ, কিভাবে বা কেমন করে। হাউ মাস, কতটুকু। দেখেন, আপনি মনে করেন একজন দোকানদার, আপনার কাছে একজন ক্রেতা এসেছে, সে আপনার কাছে চিনি কিনতে চাচ্ছে, সুগার। তাকে আপনি বলবেন যে আপনি কতটুক চিনি চান, বা আপনার কতটুক চিনি প্রয়োজন। এখানে কতটুকু বা কি পরিমাণ, এটা প্রশ্ন করতে গেলে হাউ মাস ব্যবহার করতে হবে। হাউ মেনি শব্দের অর্থ কতগুলা। হাউ মেনি পেন্স ডু ইউ ওয়ান্ট। হাউ মেনি পেন্স ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো কলম চাও। হাউ মেনি টাইমস, কতবার। হাউ লং, কতক্ষণ। হাউ মাচ টাইম, কতক্ষণ। হাউ লং শব্দের অর্থ কতক্ষণ, আবার হাউ মাচ টাইমস এটার অর্থ হচ্ছে কতক্ষণ। হাউ ফার, কত দূর। দেখেন, হাউ ফার শব্দের অর্থ কি, কত দূর। হাউ মেনি ডেজ অর উইকস অর ইয়ার্স, কতদিন বা কত সপ্তাহ। হাউ মেনি ডেজ, কতদিন। হাউ মেনি উইকস, কত সপ্তাহ। হাউ মেনি ইয়ার্স, কত বছর। আপনার একজন নিকটাত্মীয়, সে পড়াশোনার জন্য বা কোনো একটা ভিসা নিয়ে বাহিরের কান্ট্রিতে চলে যাচ্ছে, আমেরিকা, কানাডা। তো যাওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে আঙ্কেল বা ভাইয়া, আপনি কত বছর পরে আসবেন, আপনি কত দিন পরে আসবেন। এখানে আপনাকে ইউজ করতে হবে ইউজ অফ হাউ মেনি ডেজ, হাউ মেনি উইকস, আর হাউ মেনি ইয়ার্স। খুব ভালোভাবে দেখবেন, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। হাউ অফেন, কখন কখন বা কবে কবে। হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কখন কখন বা কবে কবে। আমরা যদি বলি কবে কবে সে বাড়িতে আসে, সে কখন কখন বাজারে যায়, এগুলো আপনি কি ব্যবহার করবেন? হাউ অফেন। হাউ অফেন ডু ইউ কাম হোম, তুমি কখন কখন বাড়ি আসো, বা তুমি কবে কবে বাড়ি আসো। দেখেন, এই যে কথাগুলা আমি ডাবল এইচ ব্যবহার করে বলছি, এগুলো আপনারা ফোনের মাধ্যমে হোক, নিজে নিজে চর্চা করার মাধ্যমে হোক, বা একে অপরের সঙ্গে চর্চা করার মাধ্যমে হোক, এই কথাগুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন প্রচুর পরিমাণে উপকার পাবেন। অর্থাৎ এই জায়গাটা আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব। হাউ অফেন দিয়ে একটা বাক্য রচনা করবেন। হোয়াট টাইপ অফ,
অথবা সর্ট অফ, কাইন্ড অফ, কি, কোন রকমের, কোন ধরনের চরিত্র বৈশিষ্ট্য বোঝায়। হোয়াট টাইপ অফ, অথবা সর্ট অফ, অথবা কাইন্ড অফ, এটা দিয়ে কি বা কোন রকমের বা কোন ধরনের চরিত্র বৈশিষ্ট্য বোঝায়। ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা, ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা। এইবার দেখেন এই জায়গাটা কি সবাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন? দেখেন আমি একটু বড় করে দেই। কি লিখলাম? হোয়াট ইজ ইওর নেম। কিন্তু এখানে দেখেন এই যে হোয়াট ইজ ইওর নেম, এইটা আমি কিভাবে লিখেছি অনেকেই কিন্তু এটা বুঝতে পারবেন, অনেকে পারবেন না। যারা পারবেন না একটু দেখে নেন। এখানে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, এইটা আমি খুব শর্ট ফর্মে লিখেছি, WHAT, হোয়াট ইজ, YOUR NAME। দেখেন হোয়াট ইজ ইওর নেম, আমার মেইন বাক্যটা কিন্তু এমন দেখতে হবে। কেমন হবে? এমন হবে, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। তো এটা শর্ট ফর্মে আমি লিখেছি হোয়াটস ইওর নেম। কি লিখেছি বলেন তো? হোয়াটস ইওর নেম। এইবার দেখেন হু ইজ হি, আর যদি সে মেয়ে হয় বা মহিলা হয় হু ইজ শি। এখানে উত্তর দিতে হবে শি ইজ ফাতেমা বেগম, শি ইজ নাসরিন। এখানে যার যে নাম সেই নামটা সে উত্তর দিতে পারবে। হোয়াটস ইওর ওয়েট, হোয়াটস ইওর ওয়েট। দেখেন আমরা সবাই শুধু স্পোকেন করতে চাই, গ্রামার কেউ শিখতে চাই না। কিন্তু আগে গ্রামার না শিখলে স্পোকেনের জায়গাটা কখনোই আপনি বুঝতে পারবেন না ক্লিয়ার ভাবে। তো কি বললাম? হোয়াটস ইওর ওয়েট, অথবা হাইট বা এইজ, ওয়েস্ট অথবা চেস্ট। আপনি যদি বলেন যে হোয়াটস ইওর ওয়েট, তখন সে বলবে মাই ওয়েট ইজ 80 কিলোগ্রাম অর 80 কেজি অর 75 কেজি। যার যে কয় কেজি ওজন সেটা উত্তর দিবে। হোয়াটস হিজ স্যালারি, তার বেতন কত। হোয়াটস দ্য সাইজ অফ আর হেয়ার, তার চুলের সাইজ কেমন। হোয়াটস হিজ স্যালারি, হোয়াটস দ্য সাইজ অফ হিজ হেয়ার, এখানে তার চুলের আকার বা আকৃতি কেমন। হোয়াটস দ্য মেজার অফ দ্য রুম, অথবা হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য রুম, রুমটির পরিমাপ কত, রুমটির পরিমাপ কত। ইটস 959 ফিট। হাউ লং ইজ দ্য রিভার। দেখেন এইটার অর্থ কি? হাউ লং ইজ দ্য রিভার, অর্থাৎ নদীটা কত বড়। লং মানে লম্বা। ইটস 54 মাইলস, ইটস 54 মাইলস। এই ইটস কে বলা হচ্ছে ইট ইজ, এখানে শর্ট ফর্মে লিখেছি। কিন্তু যদি বলি হাউ লং বা হোয়াটস দ্য ডেপথ অফ দ্য রিভার, নদীর গভীরতা কতটুকু, DEPTH, ডেপথ, এটা কিন্তু গভীরতা, তখন কিন্তু লং বললে হবে না। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য নিয়ারেস্ট স্টেশন। আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, কমলাপুর রেল স্টেশনে। আপনার কাছে একজন ফরিনার এসে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য নিয়ারেস্ট স্টেশন, এখানে সবচেয়ে যে কাছের স্টেশনটি এর দূরত্ব কত। আপনি বলবেন ইট ইজ 5 কিলোমিটার। আপনার কাছে যিনি প্রশ্ন করলেন, প্রশ্নটা কিভাবে করলেন? দেখেন প্রশ্নটা বললেন ঠিক এইভাবে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য নিয়ারেস্ট স্টেশন। আপনি বলবেন ইটস 5 কিলোমিটার। কেন কিলোমিটার্স বলবো? যেহেতু পাস রয়েছে। যদি অন হতো 1 কিলোমিটার। হু ইজ বা হু ইজ দ্যাট, কে ওইটা, কে ওইটা বলতে হবে ইটস মি, অথবা ইট ইজ মাই আঙ্কেল, ইট ইজ মাই মাদার, ইট ইজ মাই ফাদার। আপনার যেমন প্রশ্ন থাকবে উত্তরটাও ঠিক তেমন হবে। হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক, হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক, বইটার দাম কত। ইট ইজ 100 টাকা, ইট ইজ 100 টাকা। দেখেন এখানে যারা প্রবাসে থাকেন, আবার প্রায় ইসে পার্সোনাল ব্যাচে যারা পড়েন, একটু ভালো করে দেখবেন। আপনি দোকানে গিয়ে কোনো জিনিস ক্রয় করেছেন, বিশেষ করে একটা বই কিনেছেন, লাইব্রেরিতে গিয়ে একটা বই আপনার পছন্দ হলো, আপনি সেই বইটা কিনেছেন। তো আপনি দোকানিকে, সেই দোকানদার ইংরেজি ছাড়া বোঝে না, তাকে আপনি বলবেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বুক, হোয়াট ইজ দ্য প্রাইস অফ মাই গুডস, আমার মালপত্র বা যে মালামাল কিনলাম এইটার দাম কত। এটা আগামী দিনই ব্যবহার করবেন। অথবা যারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, যদি দিনের বেলায় হয়, যদি একটু পরে আপনি দোকানে যান, এইটাই আজকে ব্যবহার করবেন। বিশেষ করে যারা আমার ক্লাস USA থেকে যারা করছেন, এটা একটু ইউজ করবেন। দেখেন আমি বারবার একটা কথা বলি যে, যে শিক্ষার মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। একটি বাংলা প্রবাদ বাক্য আছে, যে শিক্ষার মুখে আছে ব্যবহারেতে নাই, সেই শিক্ষার মুখে ছাই। অর্থাৎ এখানে আপনি এই জ্ঞানটা অর্জন করে
যদি আপনার বাস্তব জীবনে প্রয়োগ না করতে পারেন, এই জ্ঞানের কিন্তু এক পয়সাও মূল্য থাকবে না। একটা কথা বলা হয়, যত লার্নিং তত আর্নিং। এই ভাষাটা রপ্ত করে দেখেন, আপনাদের হয়তো আমি পড়াতে পারছি, আমি যদি এই জ্ঞানটা আমার মাথায় না থাকতো, এটা যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে না পারতাম, বুঝাতে না পারতাম আমার কথার মাধ্যমে, তাহলে আমার ক্লাস আপনারা কেউ টাকা দিয়ে করতেন না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমি এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এইটা আপনি আজকেই অথবা আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই যারা আমাদের দেশে রয়েছেন, এটা ব্যবহার করবেন এই বাক্যটা। What's the price of the book? What's the price of the meat? What's the price of the pulse? What's the price of the notebook? What's the price of the pen? অর্থাৎ কলমটির দাম কত, বইটির দাম কত, আপনি যে চাল ডাল তেল লবণ যা কিছু কিনছেন, এটা আপনি দোকানিকে একটু ইংলিশে বলবেন। যদি আপনি, অনেকেই কালকে একজন বলেছে যে স্যার, আমি যাকে বলবো সে যদি ইংরেজিটা না বোঝে, সে যদি আমাকে বেশি কথা শোনায়, তো আপনি মনে মনে বলবেন দোকানদারকে, আপনার যখন আপনি একটা মালামাল কিনছেন, আপনি বলবেন হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক, হোয়াটস দ্য প্রাইস অফ মাই গুডস, আমি যে মালামালগুলো কিনে ক্রয় করেছি এটার দাম কত। দোকানদার হয়তো আপনাকে বলবে ইটস 100 টাকা। আর যদি সে না বলে, তার কথাটাও আপনি মনে মনে বলবেন ইটস 100 টাকা, এটা 100 টাকা। অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, আবার আপনি দোকানদার হয়ে নিজেকে নিজে উত্তর দিবেন। ইংরেজিটা শিখতে গেলে দেখেন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন জন আব্রাহাম লিঙ্কন। তো উনি কি করতেন জানেন, গ্যাটিসবার্গ অ্যাড্রেস, আমাদের অনার্স লেভেলে ওনার একটা ইয়ে ছিল, আর্টিকেল ছিল। তো এই উনি কিন্তু ওই কথা বলতে পারতেন না, মানুষের সামনে কথা বলতে গেলেই পা কাঁপতো, হাঁটু কাঁপতো। উনি কি করতেন, ওনার বাড়ির পাশে যে ফাঁকা জায়গা, সবুজ প্রান্তর, ওখানে গিয়ে একটা কলম বা অন্য কোনো একটা গোলাকার বস্তু, একটা লাইট বা যা কিছু হোক, মুখের সামনে মাইক্রোফোন ধরার মতো করে কথা বলতেন। এটা ওনার লেখার ভিতরে আমরা পেয়েছি। এবং উনি ওই যে সবুজ ঘাস, তৃণলতা, প্রত্যেকটিকে মনে করতেন এক একজন মানুষ। এখানে আমি যদি আপনাদেরকে, দেখেন এই বিষয়টা একটু রেইজ হ্যান্ড করলে, আমি যদি প্রেজেন্টেশন দিতে বলি, কতজন পারবেন? এটা আমি অনেক ব্যাচে এটা করাচ্ছি বর্তমানে। এই প্রেজেন্টেশনটা কেউ একটু পারবেন কাইন্ডলি? এই প্রেজেন্টেশনের জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে একটু দেখতে হবে, প্রেজেন্টেশন না দিতে পারলে হবে না। একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো দেখি, এখানে কারা কারা প্রেজেন্টেশন দিতে পারেন। দিলারা বেগম, আপনি পারবেন, করতে পারবেন এটা, বা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়? মোহাম্মদ আব্দুর রহমান, তোফায়েল আহমেদ, অনেকেই আপনারা রেইজ হ্যান্ড প্রেস করতেছেন। কে কে পারবেন বলেন? একজন একটু পড়তে হবে, সবাই পড়লে হবে না, আমি যাকে ডাকবো। জি স্যার। হ্যাঁ, আপনি কি তোফায়েল আহমেদ? জি স্যার। আচ্ছা, আপনি এইটা একটু পড়েন, দেখেন এখানে সিস্টেম অন। অর্থাৎ আমরা যখন কোনো মানুষের সামনে কথা বলবো, কথা বলাটা কিভাবে শুরু করব, সেই জায়গাটা দেখি এখানে। গুড আফটারনুন এভরিওয়ান, পড়েন তো এটা, সিস্টেম অন টুকু আপনি পড়েন তো, সিস্টেম অন কি লেখা আছে? Starting system one. ইয়েস। Good afternoon, everyone. How are you? This is Neil. I'm Tufail Ahmed. I would like to thanks my honorable moderator, sir, for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is এখানে টপিকের নামটা বলতে হবে, তারপর বলতে হবে ডিয়ার অডিয়েন্স। দেখেন আপনি অনেক সুন্দর পড়েছেন, অর্থাৎ কত সহজে মাত্র 2 থেকে 3টা বাক্য বলবেন। গুড আফটারনুন এভরিওয়ান, এটা যদি বিকেল বেলায় হয়, যদি ওই প্রোগ্রামটা সকালে থাকে, বলতে হবে, তখন কি বলতে হবে? তখন বলতে হবে গুড মর্নিং টু এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে আপনার নাম বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অর স্যার অর ব্রাদার, তার নামটা বলবেন। ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you, নির্দিষ্ট এই টপিকের উপরে আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ ড্যাশ, আজকের টপিকটা হচ্ছে ড্যাশ। এখানে নামটা বলবেন, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, করোনা প্যান্ডামিক, বা যে কোনো বিষয়ের টপিকটার নাম বলতে হবে। ডিয়ার অডিয়েন্স, এইবার আপনি এখান থেকে বডি অফ দ্য লেটার, আপনার বডি অফ দ্য অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে শুরু করবেন। দেখেন কত সহজে কথা বলা যায়। আমরা কিন্তু এগুলো তৈরি করি বাসায় বসে, এটা আপনাদের জন্য, এগুলো কিন্তু আমার হাতে লেখা, এগুলো তৈরি করতে হয়। এগুলো আপনাদেরকে দিয়ে দিব, এগুলো আপনারা একটু তৈরি করে মুখস্থ করবেন। হঠাৎ করে আপনি আপনি মনে করেন কোনো কান্ট্রিতে গেছেন ঘুরতে বা কাজের জন্য, লেখাপড়ার জন্য, তখন এখান বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় পড়তে যায়, তাদের প্রতিনিয়ত প্রেজেন্টেশন দিতে হয়। যেদিন ক্লাস শুরু হয় সেদিন থেকে কাজটি শুরু হয়ে যায়। এবার দেখেন, স্টার্টিং সিস্টেম টু, স্টার্টিং সিস্টেম টু, ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ
থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনাকে ধন্যবাদ। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আশা করি আপনারা সবাই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছেন। আই অ্যাম ড্যাশ, এখানে আপনার নাম ব্যবহার করতে হবে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। নাও, এখন আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। দ্য টপিকস নেম ইজ, টপিকস নেম কি এখানে সেই নামটা দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার অডিয়েন্স, এটা বলে আপনি এখানে শুরু করবেন। স্টার্টিং সিস্টেম 3, এখানেও একটা স্টার্টিং সিস্টেম দেখিয়েছি দেখেন। ইন দ্য ভেরি বিগনিং, মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। দেখেন কত সহজে কথা বলাটা, কিন্তু খুবই সহজ। কেন সহজ, বারবার আমি সহজ কেন বলছি? সহজ এই জন্য, এই সিস্টেমটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ ড্যাশ। এখানে নাম বসাতে হবে, যার যার নাম দিবেন। অলমোস্ট of the speakers has already described about the selected topic. Now I want to add some new ideas on the topic. My friends, my dear friends, এটা বলে আপনি কথা শুরু করবেন। তিনটা টপিক আপনাদেরকে দেখিয়েছি, তিনটা স্টার্টিং সিস্টেম। আমার মনে হয় প্রথমটা বেশি সহজ, এটা 2 থেকে 3 বার পড়লেই বাক্যগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখেন তারপর কি আছে। আমার কথা বলা হয়ে গেল, এবার আমি ফিনিশিং করব, আমি শেষ করব। কিভাবে শেষটা নামাবো একটু দেখেন। দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকু। ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, আশা করি এই কনভারসেশনটা আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক কাজে লাগবে, এটা উপকারে আসবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, আমরা পরবর্তীতে এমন কোন একটা মজাদার টপিক নিয়ে হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। দেখছেন কত সহজ ভাবে, এর থেকেও আপনি একেবারে সহজে এখানে শেষ নামাতে পারবেন মাত্র 2টা বাক্যে। এইটা আমার মনে হয় বেশি ভালো হয়, এটা সবার জন্য বেশি কাজে দিবে। দ্যাটস অল অ্যাবাউট মি, দেখেন কি বলতে হবে। দ্যাটস অল অ্যাবাউট মি, সবাই আমার সঙ্গে একটু বলেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, গুড নাইট টু এভরিওয়ান, বা গুড ইভিনিং টু এভরিওয়ান, গুড মর্নিং টু এভরিওয়ান, থ্যাংক ইউ এ লট বা থ্যাংকস এ লট। দেখছেন কত সহজে একটা প্রেজেন্টেশন দেওয়া যায়। এই যে প্রেজেন্টেশনের শুরুটা এবং শেষটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা কি আপনারা বলতে পারবেন? এটা কি খাতায় লিখে একটু আমার জন্য কষ্ট করে মুখস্থ করা যাবে? দিলারা বেগম, প্লিজ লেট মি নো দ্যাট। টিটু বিশ্বাস, স্যার, স্যার স্যার, দেখেন এইটা একটু মুখস্থ করবেন, আপনাদের ফিউচার লাইফে আমার কথাটা কাজে লাগবে। মনে পড়বে যে অমুক এক স্যার ছিল, এইভাবে আমাদেরকে লেখার একটা পদ্ধতি দেখাই দিয়েছিল। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমার হাই স্কুল লেভেলের আমার এক স্যার একটা অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম দেখিয়ে দিয়েছিলেন। আজও সেই সেন্টেন্স গুলা আমি মুখস্থ করে রেখেছি। সেন্টেন্সটা আপনাদের একটু পড়ে শোনাই, মাত্র একটা সেন্টেন্স, মানে একটু কয়েকটা বাক্য। সেন্টেন্স গুলা ছিল এমন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের শুরুতে আপনারা এটা লিখতে পারবেন। আমি এখানে লিখে দিব, আজকে ক্লাসের শেষে পিডিএফ করে পাঠাই দিব। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। অর্থাৎ এই কথাগুলো যদি আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের শুরুতে লেখেন, আপনার নম্বর 1 নম্বর হলেও হয়তো বেড়ে যেতে পারে। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। কি লিখতে হবে? উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। তো এই একটা অ্যাপ্লিকেশন শেষে কিভাবে কি লিখতে হয় এটাও আপনাদেরকে লিখে দিব। আমরা এখানে অনেকেই আছি জব সিকার, অনেকেই চাকরির প্রার্থী আছি এখানে। বিভিন্ন পরীক্ষা আমাদের অ্যাপ্লিকেশন, এখন তো আর হাতে লেখা লাগে না, সব কম্পিউটারাইজড। এখন কম্পিউটার থেকে আমাদের সিভি তৈরি করা থাকে, সাবমিট করে দিলেই চলে যায়। কিন্তু আপনাকে কেউ যদি বলে, আপনার ছেলে বা মেয়ে বা আপনার ছোট ভাই ব্রাদার কেউ যদি বলে যে আমার স্কুলে আগামী দিন একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশনটা হবে গো অন এ স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যেতে চাই, এর উপরে ভিত্তি করে। অথবা আমাদের এলাকায় সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই, আমরা টিওনো মহোদয়ের কাছে একটা দরখাস্ত লিখবো, এইটা তুমি বা আপনি একটু লিখে দেন, আপনার ছেলে যদি আপনাকে বলে। আপনি কিভাবে, মনে করেন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন ইংলিশে, তো দেখবেন এটা লজ্জার বিষয় এবং একই সঙ্গে হাসির বিষয়, আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারি না।
মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারি না। এখানে আমাদের ইন্টারমিডিয়েটের ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, তারা অ্যাপ্লিকেশন লিখতে পারি না, চিঠি লিখতে পারি না বাংলায়, চিঠির যে 6টা অংশ, ইংরেজিতে 6টা অংশ, তারা বলতে পারে না। তো আমরা লেখাপড়া শিখে এই বেসিকটা যদি না শিখি, আমার কথাগুলোর সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই একমত হবেন। তো আমাদেরকে এই জায়গাগুলো দেখতে হবে, এগুলো শিখতে হবে। এগুলো বাদ রেখে আমরা যদি চলে যাই, আমরা শুধু চাকরি খুঁজি, কিন্তু আমরা নিজেকে কখনো যোগ্য করে তুলতে চাই না। নিজেকে যোগ্য করে গড়ে তোলেন, দেখবেন চাকরি আপনার বাড়িতে একটি না অনেকগুলো এসে হাজির হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যে বিষয়টার উপরে ছিলাম, একটু প্রেজেন্টেশন দিতে হবে। রুহিনা রুমি, আপনি পারবেন? প্লিজ একটু আনমিউট করেন, সবাই কথা বলবেন না। রুহিনা রুমি, ক্যান ইউ হেয়ার মি? কিটু বিশ্বাস, আমার বিশ্বাস আপনি পারবেন। স্যার কোনটা বলবো? হ্যাঁ, এই যে এইটা একটু পড়েন, দেখেন এখানে আমি একটা প্রেজেন্টেশন হাজির করেছি, এটা একটু পড়বেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিভাবে নিজের বর্ণনা করতে হয়, এটা একটু পড়ে ফেলেন তো, সবাই শুনবেন, আপনি স্পষ্ট ভাবে পড়েন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। I am glad to introduce myself. My name is Titu Vishwas. This is Mr. Shokri. I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagherhat. At present, I am living in Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and লিটারেচার। literature. স্যার উপরে উঠে নিচে যাই, এই জন্য পারি না। এটা তো I আপনার am ঘরের, আমার তো doing এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার ইসের মোবাইলের সমস্যা। পড়েন তারপরে, আই এম ডুইং মাই। bachelor degree in English language at City University. I am Muslim. I am from Muslim মিডিল ক্লাস ফ্যামিলি। family. দেখেন, অনেক Our ধন্যবাদ, আপনি ভালো পড়েছেন, থ্যাঙ্কস এ লট। at Please stop, please stop. Our family, let me know that our family consists of 7 members, my parents, and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am married or single, যার যেটা ম্যারিটারিয়াল স্ট্যাটাস সেটা দিতে হবে। My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। দেখেন এইটা হচ্ছে আপনার নিজের জীবন বৃত্তান্ত বললেন 10 থেকে 12টি সেন্টেন্সে। এখন আমি যদি বলি বিভিন্ন টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স ব্যবহার করে আপনি সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি করেন, এইটার উপরে কেউ বলতে পারবেন? ইওর ডেইলি রুটিন, ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইওর ডেইলি রুটিন উইদিন 10 or 12 সেন্টেন্সেস। 10 থেকে 12টা সেন্টেন্সের ভিতরে আপনাকে নিজের দৈনন্দিন জীবনে আপনি কি করেন। কারো কনফিডেন্স আছে না দেখে বলতে পারবেন যে স্যার আমি এইটা বলতে পারবো, আমি দৈনন্দিন জীবনে এইটা এটা করি? এখানে অনেকেই আজকে রাইজ রাইজ হ্যান্ড প্রেস করেছেন। শিলা আক্তার বা কে, কে বলতে চাচ্ছেন? নাম বলেন। হাজেরা বেগম। স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনি শুরু করেন, বলেন তো, সবাই শুনবেন। দেখেন উনি কিন্তু না দেখেই বলছে। আসসালামু আলাইকুম, Yes. good night you all. I am Hajera. I am really glad to share my daily activities in front of you. I get up early in the morning, then I fresh myself. After that take I after that I prepare for Fajr prayer. After Fajr prayer, I do some exercise. After that, I make breakfast and have it.
Um, then I then I made my bed. After that, I do my um, I do some work. At After complete my work, I take shower and prepare for Zuhur prayer. After Zuhur prayer, I take some rest. During this time, I use my phone. In the থ্যাঙ্কস এ লট, আপনি অনেক ভালো বলেছেন। নতুন নতুন শব্দ ব্যবহার করেছে, বলেছেন ডিউরিং দিস টাইম, এই সময়ে, আই ইউজ মাই ফোন, অর্থাৎ আমি যখন রেস্ট নেই, বিশ্রাম নেই, তখন আমি ফোন ব্যবহার করি। দেখেছেন, এইভাবে কথা বলা শিখতে হবে। মানুষের সামনে একদিনে কিন্তু কথা বলা যায় না। এখানে কার কার বুকে সাহস আছে একটু বলেন তো, জোরে জোরে বলবেন যে স্যার আমি 1000 লোকের সঙ্গে, 1000 লোকের সামনে কোনো অনুষ্ঠানে মাইক্রোফোনে কথা বলতে পারি। কে কে পারেন বলতে পারবেন? ফ্লুয়েন্টলি কে কে পারেন? একটা স্টেজে উঠে 1000 দর্শক বা শ্রোতা তার সামনে আপনাকে কথা বলতে হবে ফ্লুয়েন্টলি, এমন কারো অভিজ্ঞতা আছে এখানে? তাকে দিয়ে আমি প্রেজেন্টেশন নিব। হ্যাঁ বলেন। ওয়াহিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান আপনি অনেক, হ্যাঁ আপনি বলেন তাহলে, আপনি প্রতিদিন কি কি করেন এটা একটু ইংলিশে বলেন। বাংলায় তো আমরা সবাই পারি, ইংলিশে আপনি একটু বলেন যে স্যার আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দা মর্নিং, আফটার দ্যাট আই টেক মাই, এটা বলেন, শুরু করেন, সবাই শুনবেন ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুরু করেন। যতটুকু পারি ততটুকু বলি। অবশ্যই অবশ্যই বলেন, এখানে আমরা সবাই ফ্রেন্ড। I get up early in the morning, 6 p.m. But I wash the face of mouth and hand. ভালো হতেছে না। আচ্ছা, আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করার জন্য ধন্যবাদ। এইভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ বলেন, আপনি বলতে চাচ্ছেন। স্যার আমি বলি স্যার, না আগে এই যে আপনি কি খাদিজা পারভিন না কে যেন আপনি, তারপর আপনি বলেন শিহাব সৌরভ নাকি শুভ্রদেব রয়। হ্যাঁ বলেন বলেন। স্যার আচ্ছা যারা, আপনি একটু বলেন তারপর আপনি বলবেন। হ্যাঁ শুরু করেন। আসসালামু আলাইকুম। Good evening, you all. I am Jarazir. Before you, I am really glad to share my feelings Yes. about my daily life Yes. or daily activities. Okay. At first, take my cordial love. I get up early in the morning every day. Then I brush my teeth. Then I wash my face and at first take ablution for further prayer. After that, I do some exercise and I refresh myself and take my breakfast. Then I ready to for office and I go to I get ready to office at 9 a.m. Then I in front I desk my office. I start my work. Then I take my office work, and when I complete my office work at 9 to 12 p.m., then I go to take my lunch. After lunch, I come back my office desk. Then our next office work. Then my office work complete at 5 p.m. Then I spend. I come back my home. Then I spend some time with my family, and then sometimes I learn spoken English and my how to progress my future life, how to talk to my fluency English language, etc. Then I had my dinner at 10 p.m. Then
I will try to my থ্যাঙ্কস এ লট। দেখেন এখানে আমাদের একটা প্রোনাউন্সিয়েশন একটু ঠিক করতে হবে। আমি এইটার উপরে আমার প্রথম ক্লাসের দিকে একবার বলেছিলাম, THAN, সবাই একটু খেয়াল করবেন, THAN এটা কি লিখলাম, আর THEN এটা কি লিখলাম। দেখেন আমি দুইটা বিষয় লিখেছি, THAN, আরেকটি লিখেছি THEN। একটি হচ্ছে দেন, প্রথমটাকে আমরা উচ্চারণ করব দেন। এই দেন শব্দের অর্থ হচ্ছে চেয়ে, সে আমার চেয়ে 10 বছরের বড়, সে আমার চেয়ে 5 বছরের ছোট, এখানে দেন হবে। আর THEN এটা উচ্চারণ করতে হবে হচ্ছে দেন। কি উচ্চারণ করতে হবে? দেন। দেন শব্দের অর্থ হচ্ছে তখন। তো আমরা এই জায়গাটায় বারবার কিন্তু দেন আর দেন এটা এলোমেলো হয়ে যাচ্ছে, এটা ঠিক রেখে আমাদেরকে একটু কথা বলতে হবে। তো আপনি যতটুকু বলেছেন অনেক ভালো বলেছেন, এইভাবে বলার চেষ্টা। যেটা বলছে আমি ক্রিয়েস্টের সম্পর্কে বলতে চাই। হ্যাঁ অবশ্যই। তো তার আগে আমি একটু কৃত্তিমান বড়ুয়া তার কাছে যেতে চাচ্ছি, তারপর শিলা আপনি বলবেন। কৃত্তিমান বড়ুয়া, আপনি রেইজ হ্যান্ড প্রেস করেছেন। হ্যাঁ অবশ্যই, শুরু করেন। আমাদের পুরাতন একজন স্টুডেন্ট, হ্যাঁ বলেন। I am Kitman. Good evening, everyone. হ্যাঁ। I am Kitman in front of you. Hmm. I am really glad to share my feelings. I am 21 years old. Now I am doing study and job. Every day every day I am doing to job. একটি স্ক্রিপ্ট দিবেন? হ্যাঁ স্ক্রিপ্টটা দিলে তো তাহলে তো এটা তো দেখে বলা যায়, কিন্তু তারপর বলেন। এই যে গুড আফটারনুন মিস্টার সৈকত, এই যে এখানে দিয়েছি দেখেন গুড আফটারনুন থেকে, এটা ডেইলি রুটিন। This is Mr. Kitman Borua before you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform further prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That all about my daily activities. Thank you for patience hearing. অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। এইভাবে Then সংক্ষেপে আপনি বলতে হবে বলবো? না। এখন একটু শিলা, আপনি বলতে চাচ্ছেন বলেন, তারপর আপনি বলবেন। শিলা, হ্যাঁ শুরু স্যার, করেন। আমি স্যার বুধবারে আগে না, আগে শিলা বলেন। হ্যাঁ জি স্যার। তাই আমি ইয়েস্টারডে লাইভ সম্পর্কে অবশ্যই বলছি। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ বলেন, এটা বেশি ভালো হবে, ভালো শোনাবে, বলেন। Assalamu alaikum. I will try to say something about my yesterday activities. I got up early in the morning yesterday. Then I brushed my teeth. Then I washed my face and took ablution for further prayer. After that, I did some exercise. Then I refreshed myself and took my breakfast. Then I got to clean my house and prepared lunch and cooked everything. And I freshed myself. After that, I took lunch at 2 p.m. In evening, I spent some time with my family, watched TV. Then I took my uh, I took my okay at 8:30, and I went to bed at 11 p.m. That's all about my yesterday activity. থ্যাংক ইউ। দেখেন আপনি পাস্ট টেন্স ব্যবহার করে বলতে পেরেছেন। এখন আমি যদি বলি ফিউচার টেন্স ব্যবহার করে আগামীকাল কি করবেন, কেবল কে জানি কথা বলতে চাচ্ছিলেন আপনি। আগামীকাল হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো, এটার উপরে কেউ বলতে পারবেন? আমি বলি স্যার। থ্যাংক ইউ, বলেন। টিটু বিশ্বাস বলেন। থ্যাংক ইউ স্যার। আপনি বলবো স্যার? আগে টিটু বিশ্বাস বলুক, তারপর অন্য কেউ। স্যার আমি কি বলবো? হ্যাঁ বলবেন, এরপর বলবেন, সময় দিব। I am Titu বিশ্বাস before you. I am really glad to share my feelings. I will try to say something about my tomorrow's activities. I will get up early in the morning every day. Then I will brush my teeth. Then I will wash my face and will take ablution for Fajr prayer. After that, I do some exercise.
Then I will fresh myself and take my breakfast. Then I will get ready to go to office at 9:30 a.m. Then I will start doing my work. I will work. Then I will take lunch at 2 p.m. After then I will come back home. Come back from office at 5 p.m. I will come back from home office. I will come back from office 5 I p.m. am office at 5 p.m. Then I will spend sometimes with my family. Yes. Then I will learn English for 1 hour. Then I will take my dinner at 10 p.m. Then I will go to bed for sleeping at 11 p.m. That's all about my tomorrow's activities. Thank you. for থ্যাংক ইউ, অনেক ভালো sharing. বলেছেন। দেখেন আমি এই জায়গাটাতে আবার আসবো, অনেক ভালো। আমি রেগুলার ওয়েতে আপনাদের এইভাবে প্রেজেন্টেশন নিব। এরপর মিজানুর রহমান সাহেব, আমাদের প্রবাসী একজন বন্ধু বলা যায়, খুবই ভালো চেষ্টা করছে উনি। আপনি একটু রেডি থাকবেন। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনারা দুইজন একটু প্রেজেন্টেশন দিবেন। আপনাদের প্রেজেন্টেশনটা দিতে হবে এই মর্মে: দা ট্রাফিক জ্যাম অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরের ট্রাফিক জ্যামটা নিয়ে আমাদের কি কি সমস্যায় পড়তে হয় এইটার উপর। আমরা অনেকে কিন্তু প্যারাগ্রাফও পড়েছি এইটাই, 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের প্যারাগ্রাফ কিন্তু ছিল। তো দেখেন আমি এই জায়গাটাতে ছিলাম যে কিভাবে প্রশ্ন করতে হয়, অর্থাৎ হাউ দিয়ে বা হোয়াট দিয়ে বা ডু দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব, আমরা ডাবল এইচ বা আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলতে পারি। যেমন হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক, বইটার দাম কত? ইটস 100 টাকা, 100 টাকা। হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? এই শব্দটা আপনারা এই মুহূর্তে সবাই মুখস্থ করে ফেলেন, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। কেন? কারণ এইটা আমাদের এই কথাটা প্রায়ই বলা লাগে। তো এটা একটু কালকে থেকে ইংলিশে বলবো আমরা, আগামীকাল থেকে। হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার? দেখি আমার অপর প্রান্তের ব্যক্তি কি বলে। এখানে যারা ইংরেজি শিখতে ভর্তি হয়েছেন, ইংরেজি ভাষাটা চর্চা করতে চাচ্ছেন, এই শব্দগুলো, এই সেন্টেন্সগুলো মুখস্থ করতেই হবে। দেখেন, ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার রোগ হয়েছে, ডাক্তার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে, আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনেও এনেছেন, কিন্তু ওষুধ যদি আপনি না খান, পেটের ভিতরে যদি আপনি ঔষধটা না নেন, তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। টিচারের কথা যদি আপনি না শোনেন, ভাষাটা শেখা যাবে না। You have to obey your parents. You must obey your parents. Then you will be able to speak in English like the native speaker. আপনাকে শিক্ষককে মান্য করতেই হবে। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার? হাউ মাচ কস্ট ইট দ্যাট পেইন্টিং? ওই চিত্রকর্মটির দাম কত? দেখেছেন, আপনি দোকানে গিয়ে দেখছেন যে একটা ওয়ালম্যাট ঝুলানো রয়েছে, বাসায় নিয়ে যেতে চাচ্ছেন, দোকানদারকে ইংরেজিতে বলবেন হাউ মাচ কস্ট ইট দ্যাট পেইন্টিং। ঢাকা শহরের যে অভিজাত এলাকা, দেখবেন অনেক দোকানদার, গুলশান, বনানী, বারিধারা, অনেক জায়গায় কিন্তু ইংলিশে কথা বলতে হয়। আমি একবার ঢাকার নীলক্ষেতে গিয়েছিলাম বই কিনতে। যারা ঢাকা শহরে থাকেন বা বাংলাদেশে যারা আছেন, প্রত্যেকেই নীলক্ষেতটা কিন্তু চেনে। তো নীলক্ষেতের ভিতরে কয়েকটা দোকানে দেখলাম ইংলিশেও কথা বলা যায়। সেখানে দোকানদাররাও কিন্তু হায়ার এডুকেটেড, কারণ ওখানে বিদেশি বই পুস্তক, বিদেশিরা, ঢাকা শহরে অনেক ফরেনাররা থাকে। তো দেখছেন, আমি আপনাদের একটা কাহিনী বলেছিলাম না, যে ইংরেজি ভাষাটা জানলে আপনার বেতন, চাকরির বেতনও কিন্তু বেড়ে যায়। ঢাকার 5 স্টার হোটেলের একজন কুক, সে কিন্তু আমার ক্লাস করে, তার বেতন যা তার ডাবল হয়ে যাবে যদি সে ইংলিশে কথা বলতে পারে। কেন জানেন? কারণ তার যে ক্লায়েন্ট বা কাস্টমার, এরা অধিকাংশ কিন্তু ফরেনার। তো তারা ওই দেশীয়, আমেরিকা থেকে একজন এসেছে বাংলাদেশে ভ্রমণ করতে, সে ঢাকার হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁও, বিভিন্ন ভালো ভালো হোটেলে ওঠে। তো ওই হোটেলে ওঠার পরে, আবাসিক হোটেল, তখন কিন্তু উনি বিভিন্ন রকমের ওই দেশীয় খাবার প্রস্তুত করে দিতে বলে। তো যিনি কুক বা শেফ রান্না করবে, উনি যদি ইংরেজি না বোঝে, ওনার ওই খাবারটা রান্না করে দিতে পারবে না। তো এখানে আমরা আজকে কিন্তু সেই স্পোকেনের ক্লাসটাতে ঢুকে গিয়েছি। এই শীটটি অনেক বড়, এটা আপনাদেরকে পার্ট পার্ট করে বা একবারে দিয়ে দিব।
এটা থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওই চিত্রকর্মটির দাম কত, কিভাবে বলতে হবে? হাউ মাচ কস্ট, কত টাকা খরচ পড়বে, দ্যাট পেইন্টিং, ওই চিত্রকর্মটি। হুইচ ইজ দ্য হটেস্ট মান্থ অফ বাংলাদেশ। দেখেন, একজন কানাডা থেকে আপনার বাড়িতে বেড়াতে এসেছে, সে আপনাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলো হুইচ ইজ দ্য হটেস্ট মান্থ অফ বাংলাদেশ। দেখেন, এখানে আপনি একটা WH ওয়ার্ড ব্যবহার করে প্রশ্নটা সম্পন্ন করেছেন। কিভাবে? সেটাকে বলা হচ্ছে হুইচ। হুইচ শব্দের অর্থ কি, আগে আমাকে এইগুলা জানতে হবে। দেখেন, প্রথমেই কিন্তু এইগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। এই যে দেখেন, হট টাইম কখন, হট ডে কি বার। এর আগে দেখিয়েছি যে হট শব্দের অর্থ কি, হুইচ মানে কোনটি, হুজ শব্দের অর্থ কি, দেখেন হুজ, হু শব্দের অর্থ কে বা কারা, হুজ মানে কি, ফায়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি। এর প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। তারপর আমরা একটু দেখি, হুইচ ইজ দ্য হটেস্ট মান্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে গরম মাস কোনটি। তখন আমরা যদি বাংলায় বলি বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ইংরেজিতে বললে সেটা মার্চ এপ্রিল বা মে, এরকম একটা হতে পারবে। হুইচ অফ দিজ কার ইজ ইয়োর্স, হুইচ অফ দিস কার ইজ ইয়োর্স, কোন গাড়িটি তোমার। হু আর গোয়িং আউট উইথ মি, হু আর গোয়িং আউট উইথ মি, আমার সঙ্গে কে যাচ্ছে। আজকেই আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন দ্রুত, তারা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। এবং দেখেন, এখানে আমি আপনাদের জন্য এইটাও দিয়ে দিব, এবং প্রত্যেক দিন আমি এইগুলো আপনাদের জন্য তৈরি করব। কি তৈরি করব? যে কিভাবে আমরা দোকানে গিয়ে কথা বলতে পারি, কিভাবে আমরা বাসের ভিতরে উঠে একজন কন্ডাক্টর আমার কাছে ভাড়া চাইলো, তার সাথে কিভাবে আমি ভাড়াটা মিটাতে পারি, আমি পার্কে গিয়ে কিভাবে একজন রেস্টুরেন্টে গিয়ে কিভাবে একজন ওয়েটারের সঙ্গে কথা বলতে পারি। হট অ্যাবাউট, দেখেন হট অ্যাবাউট টমেটো, টমেটো কত করে, হাউ মাস পার কেজি। এই দেখেন, হাউ মাস পার কেজি, প্রতি কেজির দাম কত। এখানে কিন্তু একটা ইজ, দেখেন আমি ব্র্যাকেটে দিয়েছি, সবাই দেখতে পারছেন আশা করি। এই ইজ ভার্বটি এখানে না দিলে কিন্তু ভুল হয়ে যায়। কিন্তু আপনি যখন কথা বলবেন স্পোকেন ইংলিশে, কিন্তু এই ইজের ব্যবহার তেমন হয় না। কি বলতে হবে? হাউ মাস পার কেজি, প্রতি কেজির দাম কত। এখানে যারা প্রবাসী স্টুডেন্ট আমার ক্লাসটা এই মুহূর্তে করছেন, আমার এই কথাগুলা, এই শিটগুলো আপনারা কাইন্ডলি একটু মুখস্থ করে ফেলবেন। দেখবেন আপনার জীবন চলার পথ সেই দেশে অনেক সহজ হবে। হাউ মাস পার কেজি, প্রতি কেজির দাম কত। হাউ মাস পার প্রাইস, প্রতি প্রাইজের দাম কত। কি কি বলতে হবে? হাউ মাস পার প্রাইস। দেখেন, এই যে হাউ দিয়ে যে বাক্যগুলা করছি, তার আগে এখানে যে ডু দিয়ে যে কথাগুলো, যে প্রশ্নগুলো করিয়েছিলাম না একেবারে শুরুতে, আজকের এই ক্লাসটার একেবারে শুরুতে যখন শুরু করেছিলাম, ডু ইউ লাইক অ্যাপল, তুমি কি অ্যাপেল পছন্দ করো, এই জায়গাটা ডু দিয়ে আমরা যে অনেকেই বলেছিলেন যে স্যার এইটা কাইন্ডলি একটু দেখাবেন, এই সেই ডু এর জায়গাটা একটু দেখেন, ইউজ অফ ডু ভার্ব। আমি বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটি আরেকটির সঙ্গে রিলেটেড। দেখেন, ডু দিয়ে যে প্রশ্ন করেছেন না, সেই জায়গাটা আমরা আজকে ক্লাসের শেষের দিকে এই সময়টুকু একটু দেখি। আমরা জানি ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, ইংরেজি ভাষাটা শিখতে গেলে ভার্বের ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। যে কোনো ভাষা, আপনি রুশ ভাষা শেখেন, আপনি হিন্দি ভাষা শেখেন, আপনি আরবি ভাষা শেখেন, যে ভাষা শেখেন, আপনাকে ওই ভাষার ভার্বটা আগে ক্যাচ করতে হবে। কেন ভার্ব ক্যাচ করতে হবে? কারণ ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রাণ। এই ভার্বটা আপনি যত ভালো করে জানবেন, আপনার কথা বলাটা তত সহজ হবে। দেখেন, আমি খাই, কি বললাম? আমি খাই, এখানে ভাত, অবজেক্ট বাদ দিয়ে দেন। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, এটা তো সহজ বললাম। একটু ভিতরে প্রবেশ করি, আমি খাই, আমি খাইতেছি, আমি খাইয়াছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। দেখেন, প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য আমি বললাম। আমি খাই, আমি খাইতেছি, আমি খাইয়াছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। এই 4 প্রকার, পাস্ট টেন্সের 4 প্রকার, ফিউচার টেন্সের 4 প্রকার, মোট কত প্রকার হলো? 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের ভিতরে মেইনলি আপনি 6 থেকে 7টি টেন্স ভালো করে জানেন, কিছু পার্টস অফ স্পিচ, প্যাসিভ ভয়েস, মডাল, সেমি মডাল জানেন, অনর্গল আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশে কথা বলতে গেলে অক্সফোর্ড ডিকশনারিতে প্রায় 70 থেকে 80 হাজার শব্দ রয়েছে। এর সব শব্দ আপনার জানার প্রয়োজন নেই। কিছু টেকনিক রয়েছে, তার একটি বড় টেকনিক হচ্ছে আমরা কেবল স্পোকেনের উপরে কয়েকটা রুল দেখেছিলাম। তো সেখান থেকে দেখেন আমরা হঠাৎ ডু ভার্বে চলে আসছি, এর একটা কারণ আছে। কারণ এই ডু ভার্বটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। ডু ভার্ব প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার।
সেন্টেন্সে এটি বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে। এই জায়গাটা একটু দেখেন, এখানে কি বলছে, এই ক্লাসটি থেকে আমরা ডু ডাজ ডিড এর সকল ধরনের সমস্যা এবং যত জটিল প্রশ্ন রয়েছে আমরা সেইগুলো জানতে পারবো। এই ক্লাসটা আমি আগেরবার নিয়েছিলাম, তারপরও অনেকে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, স্যার এইটার ক্লাসটা একটু নিবেন, টেন্সের ক্লাসটা একটু নিতে বলেছেন। তো দেখেন, ফার্স্ট অফ অল আমরা যেটা জানি সেটা হচ্ছে ডু মানে হচ্ছে করা। দেখেন এই যে টেন্সের ক্লাসটা নিতে বলছেন না, অনেক দিন ধরে কিন্তু আমি টেন্সের ক্লাস নিয়েছি আপনাদের, অনেক দিন ধরে ডু ভার্বের ক্লাস নিয়েছি। এর আগে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে অনেক দিন ধরে আমি কিন্তু পড়াচ্ছি, তারপরও আপনারা কিন্তু এখনো অনেকে দেখছি যে এই জায়গাটাতে ভালো করে আপনারা কভার করতে পারেননি, এই জায়গাটা আপনারা মনের মতো করতে পারেননি। টেন্স এখনো অনেকেই দেখেন, আজকে প্রেজেন্টেশন দিলেন না, অনেকেরই কিন্তু বাক্য গঠন ভুল রয়েছে, বাক্য গঠনটা আপনি করতে পারেন না। এটা কেন পারেন না জানেন? নিজেকে একটু প্রশ্ন করবেন যে এটা কেন আপনি করতে পারেন না। এর মূল কারণ হচ্ছে আপনি এখনো কিন্তু টেন্স ভালো করে বুঝতে পারেননি, কোথায় মডাল ভার্ব ব্যবহার করবেন আর কোথায় সেমি মডাল ব্যবহার করব, কোথায় প্যাসিভ ভয়েসের ব্যবহার করব, এইটা অনেকেই এখনো কাঁচা থেকে গেছেন। এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 আমি ক্লাস নিচ্ছি দীর্ঘদিন যাবত, আপনাদের সঙ্গে কিন্তু আমার একটা মায়া মমতা এসে গেছে। তো এখানে আপনারা যারা বেসিকে দুর্বল, আমি অলরেডি শুরু করে দিয়েছি, তারপরও এই টাইমে এসে এটা আমি বলি না, তারপরও বলতে বাধ্য হচ্ছি। যদি কেউ মনে করেন যে স্যার আমি বেসিকটা আপনার কাছে স্পেশালি পার্সোনালি একটু শিখবো, তো আমার পার্সোনাল ব্যাচে তারা একটু জয়েন হতে পারেন। এবং আমার নাম্বারটা দেখেন এখানে দিয়ে রেখেছি, 092069417 আমার এই নাম্বারটাতে ক্লাস শেষের পরে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন। যারা বিদেশ প্রবাস থেকে ক্লাস করছেন, অনেকেই অলরেডি এই মাসে দেখলাম ভর্তি হয়েছে, আমার বিভিন্ন ব্যাচ থাকে, তো যারা ভর্তি হতে চান কাইন্ডলি আমার এই নাম্বারে একটু নক দিবেন। এবং সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, সোহাগ স্যারের লেখা যে বইটা আপনারা যারা নিতে চান আমাকে একটু নক দিবেন। তো দেখেন আমি সেই জায়গাটাতে চলে আসি যে ডু ভার্বের কোন জায়গাটাতে আমি পড়াচ্ছিলাম। নাম্বারটা আপনারা একটু লিখে নিতে পারেন, যদি কেউ মনে করেন যে স্যার আমি এতদিন ক্লাস করে বেসিকটা শিখতে পারিনি, আমি একা একা পার্সোনাল ভাবে আপনার সঙ্গে ক্লাস করে শিখতে চাই, তো তারা আপনার এই হেল্পটা একটু নিতে পারেন। দেখেন এখানে কি বললাম, ডু ডাজ ডিড এর সকল সমস্যার সমাধান হবে আমার এই একটি ক্লাস থেকে। ডু ভার্বের 5টি ফর্ম রয়েছে, সেই 5টি ফর্ম কি কি এটা আমরা সবাই জেনে ফেলেছি অলরেডি। ডু, ডিড, ডান, ডুইং, আরেকটি হচ্ছে ডাজ। ডু, ডিড, ডান, ডুইং, আরেকটি হচ্ছে ডাজ। অর্থাৎ ফর এক্সাম্পল আই ডু মাই ওয়ার্ক, কিন্তু যখন বলবো দেখেন সে তার কাজটি করে, আচ্ছা এখানে ডুস, যেমন হি ইটস রাইস, এই বাক্যটা সবাই ভালো করে দেখেন, কি লিখলাম, হি, ই এ টি এস, হি ইটস রাইস, RICE, ভালোভাবে দেখবেন। আচ্ছা এখানে আমি লিখেছি হি ইটস রাইস, ইট ভার্বের সঙ্গে এখানে আমি এস বা ইএস বসিয়েছি, কি বসিয়েছি বলেন তো, ইট ভার্বের সঙ্গে দেখেন ইএস দিয়েছি, ইটস, IATS, শুধু এস। তো এখানে হি ডুস, আমি আমার কাজ করি, আই ডু মাই ওয়ার্ক, সে তার কাজ করে, হি ডুস মাই ওয়ার্ক, কেন হবে না, কারণ এই ডু ভার্বের এই থার্ড পারসন ফর্ম দেখেন ডাজ, ডু ভার্বের থার্ড পারসন ফর্মটা কি, ডাজ। এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, আজকে এখান থেকে বুঝে যেতে পারবেন। সে তার কাজটি করেছিল, এখানে ডু দিলে হবে না, এখানে ডিড দিতে হবে। কেন দিতে হবে, এই ডু ভার্বের V2 ফর্ম হচ্ছে ডিড। সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। দেখেন এখানে হ্যাজ দিতে হবে এবং ডান দিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। এরপর যদি বলি সে তার কাজটি করবে, হি উইল ডু হিজ ওয়ার্ক, কি হবে বলেন তো, হি উইল ডু হিজ ওয়ার্ক। এই যে ডু অর্থ করা, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা অন্য সকল মেইন ভার্বেরই মতো কোনো সেন্টেন্সকে যে কোনো সেন্টেন্সে টেন্সে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটি হচ্ছে ডু ডাজ ডিড, প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। কি বললাম একটু দেখেন, এখানে বললাম যে আমরা জানি টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে, আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। দুইটা কথা বলেছি, কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। একটু ভালো করে খেয়াল করেন, যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু অন্যান্য ভার্বে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স বাদে। যেমন একটা বাক্য বলি, আই অ্যাম
ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব আছে। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে শুধুমাত্র সেই ভার্বের সাথে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়। খুবই সহজ, দেখেন আই অ্যাম ইটিং রাইস, কি লিখলাম বলেন তো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এর নেগেটিভ কি হবে? ওই অ্যাম নামক অক্সিলারি ভার্বের পরে শুধু একটা নট বসাবো, আই অ্যাম নট ইটিং রাইস। দে আর ওয়াচিং টিভি, they are not watching TV, you are driving a car, you are not driving a car। এখানে কি হলো? অক্সিলারি ভার্বের সাথে নট দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। ইন দা সেম ওয়ে আমরা জানি যে কোন সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, দেখেন এইগুলা যদি ভালোভাবে শিখতে পারেন আপনার স্পোকেন ইংলিশ পানির মতো সহজ হয়ে যাবে। আপনি ডু দিয়ে যখন প্রশ্ন করবেন, যেমন আমি যদি বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। আচ্ছা, এটাকে প্রশ্ন করতে গেলে এখানে একটি ডু, ডাজ, ডিড এর কোনো একটা আপনাকে আনতে হবে। তো যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ডাজ আনতে হবে। ডাজ হি ইট রাইস? এই জায়গাটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যটাকে যখন ইন্টারোগেটিভ করবেন তখন কিভাবে করবেন বলেন তো? আই অ্যাম ইটিং রাইস কি হবে? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, কি হবে? হি ইজ প্লেইং ফুটবল। ইজ হি প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? অর্থাৎ ওই যে আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যে এই যে একটা অক্সিলারি ভার্ব অ্যাম আছে না, এই অ্যামটাকে সবার প্রথমে আনলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, এই জায়গাটা দেখেন আমার এই ক্লাসটা করানোর মূল কথা এখানে বলবো, যেখানে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। দেখেন, সো যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। যেমন একটু দেখি, আই প্লে ফুটবল, সবাই খুব ভালোভাবে দেখবেন যারা আছেন, একটু কষ্ট করে আর মাত্র 5টা মিনিট সময় দিবেন। আই প্লে ফুটবল, এই বাক্যটাকে কিভাবে আপনি ইন্টারোগেটিভ নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন? কিভাবে করবেন বলেন? এই জায়গাটা দেখানোর জন্য দেখেন এখনো কিন্তু 99 জন আমার ক্লাসে রয়েছেন। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, এটা উচ্চারণ হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমি এই প্রোনাউন্সিয়েশনের উপরে একটা ক্লাস নিব, এটা একটু স্মরণ করাই দিবেন আমাকে, সবকিছু মনে থাকে না। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্ট বলি, এটা কিন্তু আমরা আমাদের মতো করে একেবারে তদ্ভব বা খাঁটি বাংলা ভাষায় উচ্চারণ করে ফেলি। কিন্তু আমরা যারা আইএলটিএস দিতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্য যারা বিদেশ যাব, তাদের কিন্তু এখানে এটা রেস্টুরেন্ট বলা যাবে না, রেস্টুরেন্ট বলতে হবে। অনেকগুলা লেটার সরি ওয়ার্ড সাজিয়েছি, এইগুলো আপনাদেরকে উচ্চারণটা দেখাবো। হি রাইটস আ লেটার, আই স্পোক ইন ইংলিশ, কি বললাম? আই স্পোক ইন ইংলিশ। আমরা দেখতে পারছি যে এই সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে কি লিখেছি? হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, আই প্লে ফুটবল। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মেইন ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এই বাক্যে। কিন্তু এই বাক্যগুলাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, নেগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন আমাকে কিসের সাহায্য নিতে হবে একটু দেখেন। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলাকে যখন নেগেটিভ করতে হবে তখন আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে। কিসের সাহায্য লাগবে? ডু ভার্বের সাহায্য লাগবে। যে ভার্বটির কোনো মিনিং আসে না, দেখেন এই যে ডু ভার্বটা না, এইটার কিন্তু কোনো মিনিং আসে না। আমি এখনই আপনাদের দেখাচ্ছি। অনেকেই ভাবে এই ডু মানেও কিন্তু করা, অনেকে আমরা কি ভাবি এই ডু মানে কিন্তু করা। নো, এই ডু এর কিন্তু কোনো অ্যাকচুয়াল মিনিং আসে না। এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে মিনিং দেয়। কি করে? একটা অক্সিলারি ভার্ব হিসাবে মিনিং দেয়। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাজ বসে। সেখানে কি বসে? ডাজ বসে। দেখেন, কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়। এখানে অনেকেই আছেন হাই স্কুলের টিচার, কলেজের টিচারও আছেন, প্রাইমারি টিচার আছেন, কোচিং টিচার আছেন, আমার এই ক্লাসটা করছেন। তো আপনারাই কেবল বুঝবেন কথা বলতে গেলে কতটা কষ্ট হয়, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখাতে গেলে। তো এই ল্যাঙ্গুয়েজটা একবার দেখেন ডু ভার্বের ব্যবহার করে চলে গিয়েছি। অনেকেই পার্সোনালি নক দিয়েছেন, স্যার ডু ভার্বের ক্লাসটা একটু নিবেন। অনেকে 1 মাস আগে বলে রেখেছেন, স্যার টেন্সের ক্লাসটা একটু ডিটেলস একবার নিবেন। তো তাদের জন্য কষ্ট করে হলেও, আমার কষ্ট হলেও আপনাদের মুখের দিকে তাকিয়ে এই ক্লাসগুলো নিচ্ছি।
এখানে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা অন্যমনস্ক হবেন না, ক্লাসটা থেকে লিভ নিয়ে চলে যাবেন না। আপনি খেতে যান, সমস্যা নেই, আপনার টেবিলে আমার মোবাইলটা রেখে দেন, আমার কথাগুলো শোনেন, আমার কথা একদিন না একদিন আপনাদের মনে পড়বে। তো দেখেন, আবার যখন ডাজ বসে তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং এখানে কিন্তু এস বা ইএস থাকে না, এস বা ইএস থাকে না, মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে চলে আসে। কোথায় চলে আসে বলেন তো? প্রেজেন্ট ফর্মে চলে আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গুলার নেম লাইক রহিম, করিম, এটসেট্রা। স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট। কি বললাম? সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, আমি সেই আসল জায়গাটা একটু দেখাই। এখানে কি লিখলাম? হ্যার ইউ ক্যান সি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ড্র আ পিকচার, দে ডু নট ড্র আ পিকচার। ইউ এট রাইস, সরি, ইউ ইট রাইস, ইউ ডু নট ইট রাইস। এবার দেখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। দেখেন, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হবে তখন কিন্তু ডাজ হবে, আর তখন কিন্তু প্লেস থাকবে না, তখন কি হবে বলেন তো? তখন প্লে হবে। এই দেখেন, এই এস কিন্তু এই ডাজে খেয়ে ফেলেছে, এই ডাজের এখানে কিন্তু এস চলে এসেছে। খুব ভালোভাবে মনে রাখবেন। দেখেন, শি সিংস আ সং, সে একটি গান গায়। ডাজ শি, শি ডাজ নট সিং এ সং, ডাজ শি সিং এ সং? রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র এ পিকচার। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ। এই লাইনগুলো সবাই একটু খেয়াল করেন, কি বললাম? এখন দেখলাম যে প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজের ব্যবহার, এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএসটা বসে যাওয়া। অনেকে ভাবে যে স্যার ডাজ কোথা থেকে আসলো, এই ডু এর সঙ্গে কিন্তু ইএস বসে যায়, ডু যোগ ইএস সমান সমান ডাজ। এ কারণেই মেইন ভার্বের সঙ্গে কিন্তু আর এস বা ইএস থাকে না। মেইন ভার্বের সঙ্গে কেন এস বা ইএস থাকে না এবার বুঝতে পেরেছেন? ওই ডুর সঙ্গে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় করিম, রহিম, তখন কিন্তু ডাজ বসে, আর ডাজ বানান লিখতে গেলে ডি ও ইএস, ওই ভার্বের পরে যে এস বা ইএস ওইটাই ওই ডাজে চলে আসে। অর্থাৎ ডু লিখতে গেলে যেমন ডু, ডি ও ডু, আর ডাজ লিখতে গেলে ডি ও ইএস। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলি কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। এটা খুবই সহজ। যেমন দেখেন, আই প্লে ফুটবল, কি লিখলাম বলেন তো? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো আমরা জানি যে এই বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা অক্সিলারি ভার্ব আসে ডু। তো যেহেতু আমরা ইন্টারোগেটিভ করব, এর বাংলা কি? প্রশ্নবোধক। তাহলে ওই ডুটা সবার প্রথমে আনলেই প্রশ্নবোধক হয়ে যাবে। আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল? দে ড্র এ পিকচার, ডু দে ড্র এ পিকচার? ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস? আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার? দেখেছেন কত সহজ। এবার আমরা দেখব এই বাক্যগুলা পাস্ট ইনডেফিনিটে থাকলে কি হয়। পাস্ট ইনডেফিনিটে শুধু ডিড বসে, মনে রাখবেন, আর ডিড নট বসে। ডু ডাজের জায়গায় একটি মাত্র আসবে ডিড। আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, কেন ডিডেন্ট দিলাম? যেহেতু নেগেটিভ। কেন ডিডেন্ট দিলাম? এটাকে বলা হচ্ছে ডিড নট। আই ডিড নট প্লে ফুটবল। ডিড আই প্লে ফুটবল? হি ড্রিউ আ পিকচার, হি ডিড নট ড্র এ পিকচার। ডিড হি ড্র এ পিকচার? মনে রাখবেন, যখন কোনো বাক্যে ডিড ব্যবহার করবেন তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। এই দুইটা সেন্টেন্স ছাড়াও আমরা জানি আরো দুইটা সেন্টেন্স করা যায়, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ আর একটা ডাব্লিউএইচ যুক্ত। যেমন দেখেন, দে ড্রোভ আ কার, এটার অর্থ কি? তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ড্রোভ আ কার। দে ডিড নট ড্রাইভ আ কার, এই ডিড দিলে তখন ড্রোভ থাকবে না, এটা বেস ফর্মে ফিরে আসবে, ড্রাইভ হবে। ডিড দে ড্রাইভ এ কার? এইবার যখন ডাব্লিউএইচ করবেন তখন এইটার সঙ্গে শুধু ডাব্লিউএইচ যুক্ত একটা ওয়ার্ড জুড়ে দিলেই কিন্তু বাক্যটা ডাব্লিউএইচ হয়ে গেল। কেমন দেখেন, তারা কি গাড়ি চালায়নি? এই যে তারা কোথায় গাড়ি চালিয়েছিল? হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, হোয়ার ডিড দে ড্রাইভ এ কার? তারা কোথায় গাড়ি চালিয়েছিল? দেখেন এইটা শুধু একটু বলেন তো কেমন শোনা যায়? ডিড দে ড্রাইভ এ কার, ডিড দে ড্রাইভ এ কার? তাকে একটা গাড়ি চালিয়েছিল। ঠিক আমি যেভাবে বলছি এভাবেই বলবেন, মুখভঙ্গিমাটা একটু অন্যরকম করে ফেলবেন। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, এইটা যদি বিদ্রোহের সঙ্গে না পড়া যায় ওর যৌবনশ্রী অবস্থা ফুটে ওঠে না। তো আমার কথাটা বুঝতে পেরেছেন? এই যে আমি কিভাবে বলছি দেখেন, ডিড দে ড্রাইভ এ কার, হোয়ার ডিড দে ড্রাইভ এ কার? এটা এর পরের দিন আমি একটু
ভিডিও কলে ক্লাসটা নিব। অনেকেই বলছেন যে স্যার আপনার শুধু কণ্ঠ শুনি, দেখি না, এটা পরে একদিন আমি নিব। হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল, তারা কেন গাড়ি চালিয়েছিল, হোয়াই ডিড দে ড্রাইভ এ কার। তো দেখেন এই ডিডের ব্যবহার, ডু ভার্বের ব্যবহারটা আজকে অনেক দূর আপনাদেরকে শিখালাম। আশা করি আপনারা যারা এই ডু ভার্বের ব্যবহারে খুবই কাঁচা ছিলেন, আজকে সেই জায়গাটা আপনাদের সমস্যার সমাধান আশা করি হয়েছে। এরপরেও কেউ যদি মনে করেন যে আমার এই জায়গাটা আরো বেশি ভালো করে শেখা দরকার, টেন্সের ব্যবহারটা আমাদের খুব ভালো করে শেখা দরকার, তারা আমার এই নাম্বারটিতে একটু যোগাযোগ করবেন। যদি কেউ পার্সোনালি পড়তে চান, স্যারের বইটা যদি কেউ নিতে চান, আর যারা বুঝতে পারছেন তাদের জন্য তো কোনো কথাই নেই, কিন্তু বেসিকে যারা খুবই দুর্বল, মনে করতেছেন যে আমি আমার মনের ভয় এখনো যায়নি, তারা তারা এই জায়গাটা কিন্তু একটু কভার করার চেষ্টা করবেন। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একদিনে শেখা যায় না, এবং এইটা শিখতে গেলে আপনার একটা উৎসুক মন থাকা দরকার। তো যদি কারো পার্সোনাল কোনো ব্যাচ করার প্রয়োজন হয় আমাকে একটু নক দিয়েন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this grammar class will help us for our future life. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody. Thank you.